দর্শক, নোয়াখালী সদর উপজেলার প্রফেসরস অর্গানিক ফার্ম অ্যান্ড ফিশারিজ থেকে আমি প্রান্তিক কৃষক মোহাম্মদ হাবিবুর রহমান বলছি। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে বলবো কৃষিক্ষেত্রে, সেটি হলো মালচিং। মালচিং কথাটি ইংরেজি মালস থেকে এসেছে, MULCH। তো আমরা বাংলায় বলতে পারি রৌদ্র থেকে ফসলের মাটিকে রক্ষার জন্য এবং মাটির আর্দ্রতা রক্ষার জন্য যে ঢাকনা দেওয়া হয় বা যে কাভারেজ দেওয়া হয় সেটি হলো মালচিং। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে জমির মধ্যে এগুলো আছে, এগুলোকে বলা হয় আগাছা। এই আগাছা ফসল এবং জমির অন্যতম শত্রু, কারণ এই আগাছা কি করে, জমির যে খাদ্য আছে, ফসলের জন্য যে খাদ্য, সেটা খেয়ে সাবার করে এবং তাদের শোষণ ক্ষমতা ফসলের চেয়ে অনেক গুণ বেশি। তারা বিনা যত্নেই তারা আসলে এখানে প্রকৃতিতে জন্মে। তারা যে একেবারেই যে খারাপ তাও নয়, এরা কিন্তু প্রকৃতির দ্বারাই সৃষ্ট এবং প্রকৃতি কোনো কিছুই মানুষের অকল্যাণে ব্যয় করেনি। মানুষের যেটা প্রয়োজন সেটি হলো তার বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে এই প্রকৃতির প্রদত্ত এই সমস্ত যেগুলোকে আমরা অভিশাপ মনে করি সেটাকেও আসলে আশীর্বাদে পরিণত করা যায়। এই যে আমি রোপণ করেছি এখানে, এটি হলো ধুন্দুলের বীজ জার্মিনেট করে বাসা থেকে 2 দিন 3 দিন জার্মিনেট করে তার পরবর্তীতে এখানে লাগিয়েছি। তো এখানে বিচি লাগিয়েছি, কিন্তু সেখান থেকে এটা হয়েছে, জার্মিনেশনের পরে লাগিয়েছি, হয়েছে। কিন্তু যদি সরাসরি বাসা থেকে জার্মিনেট না করে যদি সরাসরি এখানে এসে বিচি রোপণ করতাম তাহলে হতো না। তো এইভাবে আবার কুমড়োর বিচি লাগিয়েছি, কুমড়োটা ওঠে নাই, হয়তো উঠবে। তাহলে এই যে মালচিংয়ের কথা বলছিলাম, এই যে এখানে গাছ আছে, তো এই মালচিংটা এটি হলো এখান থেকেই তুলে নিয়েছি এইভাবে। তাহলে এটা যখন এখানে থাকে তখন সেটা আগাছা, সেটা ফসলের জন্য অনিষ্টকর। কিন্তু এটাকে যখন এভাবে মাটির মধ্যে দিয়ে দিলাম, আরও বেশি বিছাইনি, কারণ এখানে কিছু বিভিন্ন রকমের বীজ লাগানো হয়েছে, ধনিয়া এবং অন্যান্য লাল শাক, ডাঁটা শাক, এগুলো দেওয়া হয়েছে। হয়তো এগুলো উঠবে, কিন্তু ওই যে পানির অভাবে উঠছে না। তো যাই হোক, তো মালচিংয়ের কথা বলেছিলাম। আসলে মালচিং জিনিসটা কিন্তু প্রকৃতির মধ্যেই রয়েছে। যেমন বড় বড় বন জঙ্গলে অথবা বাড়ির মধ্যেই দেখা যায়। এই আপনারা যে বাড়ির দিকে তাকান, এই যে একটা বাড়ি, এই যে বাড়ি সবুজ, তো বিভিন্ন রকমের গাছপালা রয়েছে। এটাই কিন্তু ওই বাড়িটাকে মালচিং এর কাজ করতেছে। এই বড় বড় গাছগুলো, বড় ছোট সবগুলো গাছ বিভিন্নভাবে, এবং তাদের থেকে ঝরে পড়া লতা পাতা, এগুলো কি করছে, মালচিংয়ের কাজ করছে। তো প্রকৃতিতেই কিন্তু আসলে মালচিংয়ের ব্যবস্থা রয়েছে। তো এই যে ইয়েগুলো রয়েছে, মানে এই যে জমি, এখানে পানি নেই, তাছাড়া এইভাবে আরও হাজার হাজার হেক্টর জমি রয়েছে যেটা আসলে পানির অভাবে মানে নষ্ট হয়ে যায়। ভালো মতো এই ইয়েগুলোর পুষ্টি সাধন হয় না। তো পানি তো কৃষকরা সময় মতো দেয় না বা বোঝে না, প্রকৃতির দিকে তাকিয়ে থাকে। প্রকৃতি যখন একটু পানি দেয়, এই 2 দিনের বৃষ্টিতে কি সুন্দর ওই শস্যগুলো কালো হয়ে উঠেছে। তো এই যে জিনিসটা, তারপরে আমার এখানে যা লাগিয়েছি এগুলো তেমন একটা উঠতেছে না। এখানে অ্যালোভেরা গাছ লাগানো হয়েছে, মোটামুটি একটু হালকা পাতলা পানি দিয়েছিলাম। তো আমি 20 কিলোমিটার দূরে থাকি, ওখান থেকে এসে এখানে পানি দেওয়া আসলে সম্ভব হয় না। তো যাই হোক, তো যেটা বলছিলাম সেই মালচিংয়ের কথা, এই মালচিংটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের দেশে। মালচিংয়ের জন্য মালচিং ফিল্ম বা মালচিংয়ের পেপার অনেকটা পলিথিনের মতো দেখতে। মালচিংয়ের নিচের দিকটা কালো থাকে। এই কালো নিচের দিক সেটা কিন্তু পলিথিন পেপার নয়। মালচিং পেপারটা কিন্তু পলিথিন পেপার নয়, সেটা থেকে আলাদা। মালচিংটা আসলে কৃষির জন্যই তৈরি করা হয়। মালচিংয়ের কারণে মাটির আর্দ্রতা রক্ষা হয় এবং এখানে কোনো প্রকার এই আগাছা জন্মাতে পারে না। মালচিংয়ের জন্য কোনো আগাছা জন্মাতে পারে না। তাহলে আগাছা জন্মাতে পারে না, সেখানে খাদ্য ঘাটতি হয় না ফসলের জন্য। যে ফসলটি লাগানো হয় বা যে ফসলগুলো লাগানো হয়, ওরাই শুধু ওখান থেকে বেড়ে ওঠে ছিদ্র দিয়ে, মালচিং পেপারের ছিদ্র দিয়ে। তো এই যে মালচিংটা আসলে এরকম একটা ঢাকনা।
তাহলে পুরো প্রকৃতিতেই এই মালচিংয়ের প্রক্রিয়া আছে। আবার মানুষের তৈরিও মালচিং আছে, যেটা বাজারে কিনতে পাওয়া যায়। তো মালচিং পেপারটা পলিথিন নয়, কিন্তু পলিথিনের মতো দেখতে। তো মালচিংয়ের নিচের দিকটা অবশ্যই কালো থাকতে হবে। কালো থাকলে, যেমন ছাতার রং কালো হয় কেন? কারণ ওই যে সূর্য রশ্মিকে দূরে রাখার জন্য, বা সূর্য রশ্মি থেকে মানব শরীর প্রোটেক্ট করার জন্য। যে কোনো কাপড়ই কিন্তু আলোক রশ্মিকে সরিয়ে দিতে পারে না। হ্যাঁ, তো সেজন্যই আর কি এই জিনিসটা কালো করা হয়। তাহলে আমি যে কাজটি করলাম সেটা, এই যে এখানে ঘাসে ভরপুর, এই ঘাস থেকে আজকে কত তারিখ? আজকে 23 তারিখ, শনিবার, দুপুর প্রায় 12:30টার মতো হবে মনে হয়। হ্যাঁ, এই সময়ে আমি যে কাজগুলো করলাম সেটি হলো এইভাবে এই আগাছাগুলোকে তুলে ফেললাম। এখানে কিছু কোদাল দিয়ে উঠিয়েছি, এইভাবে আগাছাগুলো তুলে ফেললাম। তাহলে এই জমিতে যখন আছে সেটি হলো আগাছা। হ্যাঁ, এরপরে এই আগাছাগুলোকে আমি তুলে আমি যখন ওখানে দিলাম, তখন দুটো কাজ করছে সে। এই যে একই সাথে এখানে, এই যে এখানে যদি দেই, এই যে একটা গাছ রয়েছে, এখানে অর্গানিকলি এটা হয়েছে, এখানে কোনো চারা রোপণ করা হয়নি, বিচি জার্মিনেট করে লাগানো হয়েছে, এটা হয়েছে। তাহলে এইভাবে আমি যদি এখানে দিয়ে দিই, তাহলে এটা 1 নম্বর হলো মালচিংয়ের কাজ করবে। 2 নম্বর হলো যখন বৃষ্টি আসবে, বৃষ্টি আসলে এগুলো পচে কম্পোস্ট সার হবে। তাহলে এখানে আপনার যে আগাছাগুলো, এখানে যদি কোনো আগাছা না থাকতো সেটিও জমির জন্য ক্ষতিকর, কারণ আগাছা জন্মাচ্ছে। সুতরাং বুঝতে হবে সেখানে মাটির মধ্যে উদ্ভিদের জন্য বা ফসলের জন্য খাদ্য রয়েছে। তো এই জিনিসটা হলো যে এইভাবে যদি আমি মালচিংটা করে দেই, তাহলে আগাছা পরিণত হচ্ছে মালচিং পেপারে। এবং পাশাপাশি বৃষ্টি যখন আসবে তখন এগুলো, যেহেতু তারা সমূলে উৎপাদিত, সুতরাং এগুলো কম্পোস্ট সার হিসেবে কাজ করবে। এখন এই মালচিং, এই যে আগাছা থেকে কম্পোস্ট সার তৈরি করা যায়। আপনি যদি কোনো এক জায়গায় গর্ত করে নেন, গর্ত করে এই আগাছাগুলোকে একত্রিত করে আপনি একটা স্তর দিলেন এই আগাছার, দ্বিতীয় স্তরটা দিলেন গোবর, তারপরে আরেকটি স্তর দিলেন মাটি, আরেকটি স্তর দিলেন খৈল, আবার দিলেন মাটি, গোবর, আগাছা। এরপরে যদি মাটি দিয়ে চাপা দিয়ে রাখেন এবং একটু পানি দিয়ে দেন, এবং মাঝে মাঝে যদি একটু পানি দেন, তাহলে কিছুদিনের মধ্যেই এটা হয়ে যাবে একটি কম্পোস্ট সার, যেটি এই আপনার জৈব কৃষির জন্য। আসলে এই রাসায়নিক কৃষির কারণে জমিগুলো সব শেষ হয়েছে। রাসায়নিক সারকে জিরো করতে হবে জমি যদি বাঁচাতে চান। তো অনেক কৃষকই এই জিনিসগুলো বোঝে না, যার কারণে তারা এই জমিটাকে নষ্ট করছে, এবং একই ফসল বারবার ফলানোর কারণেও জমি শেষ হয়ে যাচ্ছে। তাহলে এই আগাছাগুলোকে আমরা এইভাবে কম্পোস্ট সার তৈরি করতে পারি। এই আগাছা দিয়ে আমরা মালচিং করতে পারি। যেভাবে প্রকৃতি আমাদেরকে আসলে মালচিংয়ের ধারণাটা প্রকৃতি দিয়ে দিচ্ছে। এই যে বিভিন্ন গভীর জঙ্গলে দেখা যায় যে এই গাছপালাগুলো পরে, পাতা লতা পাতা পরে, সেখানে এই মাটির আর্দ্রতা রক্ষা হয়, সেখানে মাটি শুকাতে পারে না, এবং সেই জিনিসগুলো, লতা পাতাগুলো পরে উপরে বড় বড় গাছগুলো থেকে এগুলো পরে তারপরে এটি কম্পোস্ট সার হয়, এবং এট এ টাইম মালচিংয়েরও কাজ করে। তো এই যে মালচিংয়ের ধারণাটা দিলাম আজকে, পাশাপাশি কম্পোস্ট সারের কথা বললাম, জৈব কৃষির কথা বললাম। আপনারা যারা প্রান্তিক কৃষক রয়েছেন তারা, আমি কখনও কৃষিকাজ করিনি, তবে আমি এখন কৃষিকাজটা শিখতেছি। জীবনের বাকি সময়টুকু আমি কৃষি নিয়ে চর্চা করতে চাই। তো আমার এই যে প্রফেসরস অর্গানিক ফার্ম অ্যান্ড ফিশারিজ নামকরণ করেছি, একটি স্বপ্ন দেখছি। এর অর্থ স্বপ্ন নয়, স্বপ্ন ছাড়া তো বাস্তবতা হয় না। বাস্তবে কোনো কিছু রূপান্তর করতে গেলে আগে স্বপ্ন দেখতে হয়। তো আমি আজকে স্বপ্ন দেখছি, আমি জানি না কালকে আমি বেঁচে থাকবো কিনা, তবুও স্বপ্ন দেখতে হবে, স্বপ্ন দেখে কাজ করতে হবে। যতদিন বেঁচে থাকবো ততদিন এই স্বপ্ন বাস্তবায়নের পিছনে অবশ্যই বস্তুনিষ্ঠভাবে কাজ করব। তো আজকে এই যে আমার এই প্রফেসরস অর্গানিক ফার্ম অ্যান্ড ফিশারিজ যে অবস্থায় আছে, আজ থেকে 5 বছর পরে বা 10 বছর পরে এই অবস্থা থাকবে, এটি আমি বিশ্বাস করি না। এটা অবশ্যই দেখার মতো জিনিস হবে, অনেকের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হবে। তো সুতরাং আমার এই পেজটি আপনারা ফলো করুন। সবাইকে ধন্যবাদ জানিয়ে নোয়াখালী সদরের প্রফেসরস অর্গানিক ফার্ম অ্যান্ড ফিশারিজের পক্ষ থেকে, এটি এখন কিছুই নাই, তারপরও নামকরণ হয়েছে, এবং এই নামের বাস্তবতা হবে। অবশ্যই এখানে মৎস্য চাষ হবে, মৎস্য প্রজনন হবে, এবং এখানে অর্গানিক ফার্ম হবে।
এটা কিভাবে হবে এটা ডে বাই ডে আমি দেখাবো ইনশাল্লাহ। আমার যে স্বপ্নগুলো রয়েছে সেটা অবশ্যই অনুকরণীয় দৃষ্টান্ত। তো সবাই দেখতে থাকুন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।